প্রিয় শ্রোতা বন্ধুরা নমস্কার। আমি তরুণ। আপনারা সবাই আমার ভালোবাসা নেবেন। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি অনিন্দ্য শঙ্কর রায়ের লেখা একটি গল্প, অভিশপ্ত আবাস। অফিস থেকে বেরুচ্ছি, তখনই হঠাৎ অর্ক হন্তদন্ত হয়ে এসে হাজির। উদ্ভ্রান্ত চেহারা, খুব ঘামছে, মুখখানা টকটকে লাল। বলল, আমাদের ভীষণ বিপদ লালুদা, তুমি আমাদের একটা নতুন বাসা খুঁজে দাও। কি হয়েছে? আমি উদ্বিগ্ন হয়ে বলি, যেখানে আছি সেটা সাংঘাতিক বাড়ি, এক মুহূর্ত আর থাকতে পারছি না। কিসের ভয় বুঝতে পারলাম না। অর্কদের বাড়িটা এমনিতে তো ভালোই, দক্ষিণ শহরতলির আদিসত্যপুর। তার একখানি একতলা বাড়িতে তারা ভাড়ায় থাকে, সম্পূর্ণ স্বাধীন। মালিকও কাছে পিঠে থাকেন না। বাড়িটার সামনে বিস্তীর্ণ উঠান, বছরভর নানা রকম ফুল। শহরতলি অঞ্চলে সচরাচর যেটা সহজে মেলে না। বাসাটা মাস কয়েক আগে আমি ওদের ব্যবস্থা করে দিয়েছিলাম। সংসারে ওরা মাত্র 3 জন মানুষ, অলোকেশ, শ্যামলী আর তাদের 12 বছরের মেয়ে মোম। তারা আগে ছিল হলদিয়ার শিল্পাঞ্চলে, সেখান থেকে গিয়েছিল সিউড়ি, তারপর বদলি হয়ে মালদা, এখন চলে এসেছে কলকাতায়। এত যে ধরাধরি, সঠিক স্থানে বদলা বদলি, এসব জানাশোনা মানুষের দরবারে ক্রমাগত তদবির করে আমি সফল হয়েছিলাম, যার জন্য প্রতি ব্যাপারেই অর্ক আর শ্যামলী আমাকে অন্ধের মতো ভরসা করে। ওদের বিশ্বাস আমি সব পারি। বহু চেয়ে চিনতে ওদের জন্য সামান্য কয়েক মাস আগে একটা পছন্দ মতো ভাড়া বাড়ি ঠিক করে দিয়েছি। সেখানেই গোলমাল। বাড়ি পাওয়া কি সহজ নাকি? কিন্তু কিসের ভয়? কেন সেখানে অর্করা থাকতে পারছে না? সবার আগে সেটাও তো জানা দরকার। জিজ্ঞাসা করতে অর্ক শোনালো তার গা শিরশিরে অভিজ্ঞতার কাহিনী। শুনে আমি থ। প্রথমে মাসখানেক ভালোই কেটেছিল, তবে ওরা অদ্ভুতভাবে খেয়াল করেছে যে আশপাশের প্রতিবেশীরা এ বাড়িটার ধারে কাছে বিশেষ ঘেঁষে না। দূর থেকে অস্বস্তিকর দৃষ্টিতে তাকিয়ে থাকে শুধু। অর্কদের পরিবারটাও তেমন মিশুকে নয়, তাই হয়তো এতদিন তাদের কোনো অসুবিধে হচ্ছিল না। কিন্তু তা বলে পাড়ার দুধওয়ালাও গেট ঠেলে ঢুকবে না, কিংবা কাঠের মিস্ত্রি আসছি বলে বেপাত্তা হয়ে যাবে? এ কি একটু অদ্ভুত ব্যাপার নয়? অর্ক সরকারি অফিসে চাকরি করে। তাকে কয়েক বছর পরপরই পোস্টিং নিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় চলে যেতে হয়। ওদের নিজেদের বাড়ি ওড়িশার রাউরকেল্লায়। ওরা ওখানকারই স্থায়ী বাসিন্দা, প্রবাসী বাঙালি। বাবা, মা, দাদা, বৌদি সবাই সেখানে আছেন। অর্ক আসলে আমার বন্ধুর ছোট ভাই। তার দাদা দীপু। আমরা দুজনে একই ইঞ্জিনিয়ারিং কলেজে এক হোস্টেলে থেকে পড়াশোনা করতাম। আমাদের মধ্যে খুব বন্ধুত্ব হয়ে গিয়েছিল। অর্কর সঙ্গেও আমার সেই সূত্রেই আলাপ। পরে যখন জানাজানি হলো যে আমি যে দপ্তরে চাকরি করি অর্ক সেখানেই আছে, তখন সর্বতোভাবে তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি। তারপর থেকে অর্ক মনে করে আমি তার লোকাল গার্জেন। অর্ক বলতে লাগলো, বাড়িতে আমরা হঠাৎ এক একদিন এক একটা করে ছায়া দেখতে শুরু করেছি, দিনে রাতে দুবেলাই। অদৃশ্য হয়ে কে যেন আমাদের সব সময় দেখে, কিন্তু আমরা চেষ্টা করেও তাকে দেখতে পাই না। এক বিশাল কায়া বাতাসে মিশে থাকে। আমরা সরাসরি তাকে দেখতে পাই না, কিন্তু প্রতি মুহূর্তে তার ছায়াকে অনুভব করি। প্রথমে ভেবেছিলাম বুঝি চোর, কিন্তু চোরই যদি হয় তাহলে দিনের পর দিন এখানে পড়ে থাকবে কেন? চুরি চামারি করে তো তার আগেই ভেঙে পড়ার কথা। অর্কর বিবরণ অনুসারে বলি, সে ঘাবড়ে গিয়ে অনুসন্ধান শুরু করলো। সর্বপ্রথম ভেবেছিল বুঝি মনের ভুল, কিন্তু তার এই ভ্রান্ত ধারণা থেকে বিরত হলো এই ভেবে যে মনের ভুল হলে একই সঙ্গে বাড়ির 3 জনই জিনিসটা অনুভব করছে কিভাবে। কদিন ধরে অর্করা বুঝতে পারলো না তারা কি করবে। আতঙ্ক দিন দিন বাড়তে লাগলো। তারপর একদিন অর্ক খোঁজ করতে গেল বাইরে,
কিন্তু আশ্চর্য, জিজ্ঞাসা করেও কারো কাছ থেকে সে কোনো সদুত্তর পায় না। পাড়ার মুদির দোকান, যেখানে যাবতীয় জিনিসপত্র কেনাকাটা করে, অর্কর জিজ্ঞাসাবাদে সেই দোকানদারও রীতিমতন গম্ভীর। দেখল লোকটার মুখে এক প্রকার বিজাতীয় অস্বস্তি ফুটে উঠেছে। এতদিনে অর্করা প্রতিবেশীদের সঙ্গে মেলামেশার প্রয়োজনীয়তা অনুভব করতে লাগলো, কিন্তু বড্ড দেরি হয়ে গেছে। আশপাশের লোক আগেই তাদের বয়কট করে রেখেছে। বহু চেষ্টার পর শেষ পর্যন্ত একজন আধপাগলা গোছের ছোকরার মুখে শুনল একটা অদ্ভুত কথা। সে বলল, ওই বাড়িতে ভূত আছে, তোমরা কেন রয়েছ? চলে যাও ওখান থেকে। কিছু যে একটা আছে সেটা ওরা প্রায় প্রতি মুহূর্তেই টের পাচ্ছিল, এবং যা আছে তা খুব মঙ্গলজনক নয়। কিন্তু এরই মাঝে হঠাৎ একটা রোমহর্ষক ঘটনা ঘটে গেল। অর্ক একদিন বিকেল নাগাদ অফিসে বসে আছে, হঠাৎ তার মোবাইল ফোন বেজে উঠল। বাড়ি থেকে এসেছে। ওপাশে শ্যামলীর কান্না মেশানো স্বর। এখানে কেউ আছে যে আমাকে মেরে ফেলতে চাইছে, তুমি এক্ষুনি চলে এসো গো, নইলে আমি বাঁচব না। অর্ক আর্তনাদ করে ওঠে, বাড়িতে তুমি একা? না, মোমো স্কুল থেকে এসে গেছে, আমাকে ভয়ে জড়িয়ে ঠকঠক করে কাঁপছে। শুনেই অর্ক অফিস থেকে ছুটে বেরোলো, কিন্তু বাড়িটা যেহেতু একটু দূরে, তাই ফিরতে সময় লাগলো বেশ কিছুটা। ট্যাক্সিতে চেপে যখন পৌঁছলো তখন দিনের জবনিকা পড়ে গেছে। স্ট্রিট লাইট খানিক দূরে, তার আওতার বাইরে নিকষ অন্ধকারের গাঢ় থাবা, চারপাশে ঝোপঝাড়, গাছগাছালি। বুকে তারস্বরে ঝিঝি পোকা চেঁচাচ্ছে। ডান দিকে ছোট্ট ডোবা, সেখান থেকে ক্রমাগত ব্যাঙের গোঙানি। তবু মন্দের ভালো যে বাড়ির ভেতর আলোগুলি জ্বলছিল। মা মেয়ে একসাথে খাটে বসে আছে, মুখগুলো ফ্যাকাশে রক্তশূন্য। অর্ককে দেখেই গায়ে ঝাঁপিয়ে পড়ল। শ্যামলী ভয়ার্ত কণ্ঠে ফোপাতে ফোপাতে বলল, আমাদের তুমি এক্ষুনি অন্য বাড়িতে নিয়ে চলো, আমরা এক মুহূর্ত এখানে থাকবো না। কি হয়েছে আগে বলবে তো? শুনল এক ভয়ানক ঘটনার কথা। গ্রীষ্মকালের বিকেল, বেলা তখন 4টে। শ্যামলী স্নান সেরে বেরিয়ে এসেছে। বেরিয়ে যেই তাদের শোবার ঘরের বড় আয়নাটার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে শুরু করেছে, তখনই মোম এসে দাঁড়ালো তার পাশে। হঠাৎ প্রতিবিম্বে এক অন্য ছবি ভেসে এলো আয়নাতে, কিন্তু মোম তো নয়। তার আকারে তারই মতন দেখে শ্যামলী বিশ্বাসই করতে পারল না। দেহটা একই, কিন্তু মোমের মিষ্টি মুখের সঙ্গে কোনো মিল নেই। বদলে এক অতি কদাকার বিভৎস মাথা। মনে হলো কেউ বুঝি একটা ভয়ঙ্কর দানবীয় মস্তক ম্যাজিক করে মোমের ঘাড়ের উপর জোড়া লাগিয়ে রেখেছে। লকলকে জিভ, সে জিভে সদ্য ছোঁয়া কাঁচা রক্ত, সুচলো দাঁত, অতি ভয়ঙ্কর চোখ দুটো, ওরকম সর্বগ্রাসী স্পষ্ট বুভুক্ষু দৃষ্টি কোনো মন গড়া কাল্পনিক চিত্রেও বুঝি অসম্ভব। শ্যামলী প্রচণ্ড আর্তনাদ করে উঠল। পাশ থেকে মোমটাকে ধরে না ফেললে হয়তো মাথা ঘুরে পড়েই যেত। মোম ব্যাকুলভাবে বলল, মা, তোমার কি হয়েছে? শ্যামলী সবিস্ময়ে মোমের দিকে তাকালো। হ্যাঁ, এই তো মোম, তাদের স্বাভাবিক মোম। তাহলে আয়নায় ও মোমের চেহারায় কাকে দেখল? এক অমানুষ ভয়ঙ্কর রূপে, যার ছায়া আছে কায়া নেই। পর মুহূর্তে মোম ও প্রাণ ভয়ে চিৎকার করে উঠল। অদ্ভুত, শ্যামলী যা দেখেছিল মোম ও আয়নার ভেতর থেকে ঠিক একই রকম একটা প্রতিচ্ছবি দেখতে পেল, তবে নিজের নয়, মায়ের। শ্যামলীর শরীরের উপর অচেনা বিভৎস মুন্ডু, যার মারাত্মক রক্তপায়ী রূপ। আশ্চর্য, ওরা দুজনেই আয়নায় নিজেদের স্বাভাবিক চেহারাই দেখেছে, কিন্তু বিকৃত ছবি দেখেছে একজন অন্যজনের। শ্যামলী দেখেছে মোমের, মোম শ্যামলীর। ভয়াল দুঃসহ পরিস্থিতি থেকে নিষ্কৃতি পেতে দুজনেই ছিটকে ঘর থেকে বেরিয়ে এলো। বেরিয়ে এমন একটি ঘরে বসে রইল যেখানে কোনো আয়নাই নেই। নিজেদের প্রতিবিম্বকেও যেন আর বিশ্বাস করতে পারছে না তারা। ঘটনা শুনে অর্কর থরহরিকম্প দশা। কোনো মতে একসঙ্গে বিনিদ্র রজনী কাটিয়ে
পরদিনই সে ছুটে এসেছে আমার কাছে। ওর মুখ থেকে যা যা শুনেছি তারই বিবরণ এতক্ষণ দিলাম। আমার কাছেও এ এক আকাশ থেকে পড়ার মতন ব্যাপার। এমন অদ্ভুত ঘটনার কথা আগে না কোনোদিন শুনেছি না দেখেছি। তবু বিশ্বাস অবিশ্বাসের বিচার পরে করব, কিন্তু এই মুহূর্তে মানসিক আতঙ্কে যারা ভুগছে সেখান থেকে তো তাদের উদ্ধার করতে হবে। খানিকক্ষণ ভাবলাম, তারপর বললাম, অর্ক, তুই এক কাজ কর। বীরেনকে চিনিস তো, যে আমাদের মাস্তুতো ভাই, গত বছর কোম্পানির ডেপুটেশনে লন্ডন গেছে। ওদের যাদবপুরের ফ্ল্যাটটা আজকাল ফাঁকাই পড়ে থাকে। অন্তত 1 বছরের মধ্যে ওরা কেউ দেশে ফিরবে না। সেই ফ্ল্যাটের চাবি এখন আমার কাছে। তোরা আপাতত সেখানেই চলে যা। এক্ষুনি ছেড়ে দিয়ে আদিত্যপুরের বাড়ি। ভয় না পেয়ে থিতু হয়ে বস। আমি কিছুদিনের মধ্যেই তোদের আরেকটা ভালো ফ্ল্যাট বা বাড়ি খুঁজে দিচ্ছি। অর্ক যেন হাতে চাঁদ পেল, বলল, হ্যাঁ সেটাই ঠিক। এইভাবে অর্ক আর তার পরিবারের সমস্যা মেটালাম বটে, কিন্তু জিজ্ঞাসু অনুসন্ধিৎসু মনটা বিদ্রোহী হয়ে বারবার আমার সত্তাকেই আঘাত করতে শুরু করলো। তুমি কি ভূতের ভয়ে মূর্ছা গেলে নাকি সুবীর নস্কর? ভেতরে ভেতরে বাড়িটার রহস্য কি তা জানার জন্য আমার মনটা ছটফট করছিল। একবিংশ শতাব্দীতে এমন সব আজগুবি ঘটনা ঘটে নাকি? আদিত্যপুরের ভুতুরে বাড়িটার চাবিখানা অর্কর কাছ থেকে আমি চেয়ে রেখেছি। 1 বছর অগ্রিম চুক্তির ভাড়া, সুতরাং থাকুক না থাকুক আগামী কয়েকটা মাস বাড়িটা আমারই দখলে থাকবে। মনে মনে স্থির করলাম সেখানে যেতে হবে, জানতে হবে ব্যাপারটা কি। যাবার জন্য একটা মতলব ঠাউরালাম। আমার ছোটবেলাকার যত বন্ধু বান্ধব আছে তাদের মধ্যে 4 জনের একটা দল নেশাখোর তাসুরে। তারা তাসন্ত প্রাণ। অকশান ব্রিজ ছাড়া তাদের জীবনে বোধহয় অন্য কোনো আনন্দই নেই। আমি ওদের সামনেই সাবধানে টোপটা ফেললাম, বললাম, দক্ষিণ শহরতলিতে একটা খালি বাড়ির সন্ধান পেয়েছি। নিরিবিলিতে তাস খেলার আদর্শ জায়গা। তোরা সেখানে যাবি? কেউ ডিস্টার্ব করবে না তোদের। আরামসে যতক্ষণ ইচ্ছা বসে খেলতে পারবি। ইচ্ছে জাগলে চল, সামনের রবিবারেই একটা প্রোগ্রাম বানাই। শুনেই বন্ধুরা হর্ষধ্বনি করে উঠল। সারা দিন বসে তাস খেলার উপযুক্ত জায়গার সত্যি বড্ড অভাব। যেখানেই যাক না সে বাড়ির লোক আপত্তি জানায়। গেলাম আমরা 5 জন। টিফিন ক্যারিয়ার ভর্তি, প্রচুর খাবার দাবারও সঙ্গে নিলাম। বন্ধুদের অবশ্য বাড়িটার বিষয়ে একটা কথাও জানায়নি। অলৌকিক যদি কিছু থেকে থাকে তো ওরা নিজের চোখেই সেটা দেখে নিক। প্রথমেই দেখতে গেলাম ভুতুরে আয়নাটা। ওটা অর্করই সম্পত্তি, কিন্তু ভয়ের চোটে সে ওটা নিয়ে যায়নি। বস্তুত আজকাল অর্করা বড় আয়না ব্যবহার ছেড়েই দিয়েছে। বদলে শুধু ছোট ছোট হাত আয়না রাখে, যাতে নিজের মুখটুকু ছাড়া বাকি আর কাউকেই দেখা যায় না। দারুণ, দুর্দান্ত! আনন্দে লাফিয়ে ওঠে আমার 1 নম্বর বন্ধু। এমন একটা দুর্দান্ত খেলবার জায়গা আছে একথা তুই হতভাগা এতদিন আমাদের কিছুই জানাসনি কেন? 2 নম্বর বন্ধু বলল, কোথায় পেলি এমন বাড়ির খবর? নে দেরি করিস না, তাড়াতাড়ি প্যাক খোল। আয় তোরা, সময় নষ্ট না করে আমরা খেলতে বসি। 1 টাকা পয়েন্ট, খেয়াল আছে তো? 3 নম্বর বন্ধু বলে। আমি ভালো করে বোঝবার আগেই ওদের ব্রিজ খেলা আরম্ভ হয়ে গেল। ডাক পড়তে শুরু করেছে 2 ডায়মন্ড, 3 হার্টস, 3 স্পেড, 5 ক্লাবস, ডবল, রিডবল। কিছুক্ষণ কাটলো। আমি পাশের ঘরে ঢুকে আবার ওই বিশাল আয়নাটার সামনে দাঁড়ালাম। ফুটে উঠেছে মাথা থেকে পা পর্যন্ত সম্পূর্ণ শরীর, কিন্তু অস্বাভাবিক কোনো বিকৃতি নেই। আমার কাঁচা পাকা চুলে ভরা মাথা আর দাড়িগোফিন মুখ। আমি সেই আমিই আছি। ভুল করেছি। 4 বন্ধুর কাউকে পাশে যদি না পাই তো এখানকার লৌকিক অলৌকিক ব্যাপারগুলো বুঝবো কি করে? সেভাবেই তো শ্যামলী দেখেছিল মোমকে, আর মোম শ্যামলীকে। কিন্তু ওরা 4 জন এই মুহূর্তে ব্রিজ খেলায় এতই মশগুল যে পৃথিবী উল্টে গেলেও কেউ খেলা ছেড়ে উঠে আসবে না। তৎকামী এক অভিনব ফন্দি বার করলাম।
আয়নার ঠিক সামনে দাঁড়িয়ে চিৎকার করলাম, কে আছো, আগুন লেগেছে, আমাকে বাঁচাও। তবু কি আশ্চর্য, মিনিট খানেক চেঁচিয়ে গলা ফাটিয়ে ফেলার পরও কেউই এলো না। এ কি তাসের ভূত চেপেছে মাথায়? আসল ভূতের চেয়ে কি এটা কোনোভাবে কম ভয়ানক? মোটেই না। শেষে তো আমি বিরক্ত হয়ে ছুটলাম পাশের ঘরে, যেখানটায় বন্ধুরা খেলছিল। কিন্তু কি কাণ্ড, তাদের একজনও সেখানে নেই। ফাঁকা ঘর খাঁ খাঁ করছে। কোথায় গেল ওরা? তৎক্ষণাৎ একটা অদ্ভুত অপ্রাকৃত অনুভূতি গ্রাস করলো আমাকে। সেই মুহূর্তে যেন ধীরে এক ভয়াবহ অতলের টানে আমি গভীরে তলিয়ে যাচ্ছি। ভরা রৌদ্রের বেলাতেও চারিদিক ঘোর অন্ধকার। মনে হলো এক বিশাল পিশাচ তার অদৃশ্য হস্তে আমাকে নিষ্পেষিত করতে ছুটে আসছে। আজ বুঝি রক্ষা নেই। কি যে সেই অনুভূতি, এই মুহূর্তে কিছুতেই বোঝাতে পারবো না। সেখানেই শূন্যে ভেসে উঠল একটা ভয়াবহ মুখ। রক্ত জল করা এক ভয়াল দানব আমার পানে স্থির দৃষ্টিতে চেয়ে আছে। সে চাউনি, লোভী ও ক্ষুধার্ত। তার লক্ষ্যবস্তুও শুধু আমি। হ্যাঁ, আমি ছাড়া আর কেউ নয়। কিন্তু এই বাড়িটায় ভূত থাকুক বা পিশাচি থাকুক, 1 ঘন্টাও তো কাটেনি। সে হঠাৎ আমার প্রতি এত তীব্র প্রতিহিংসাপরায়ণ হয়ে উঠল কেন? অর্করা বিগত 3 মাস বাস করেও যে বিপদ এতকাল এমনভাবে প্রকট হয়নি, আজ সেটাই যেন আমার উপর ঝাঁপিয়ে পড়েছে। বুঝতে অসুবিধা হলো না আমার আজ নিশ্চিত মৃত্যু। কায়াহীন ভয়াবহ সন্ত্রাসটা ধেয়ে এলো আমার দিকে। আমিও নিজের জীবন রক্ষার শেষ চেষ্টায় যখন প্রাণপণে শূন্যে হাত পা ছুটছি আর পাশাপাশি তারস্বরে গুরুমন্ত্র জপ করছি, ঠিক তখনই ছাদের সিঁড়ি দিয়ে দুমদাম পদশব্দ। বিহ্বল দৃষ্টিতে চেয়ে দেখি আমারই 4 বন্ধু, তারা একসঙ্গে নিচে নামছে। নেমে এসে হঠাৎ আমাকে ওই অবস্থায় দেখে চমকে ঘিরে দাঁড়ালো 4 জন। ওদের দেখে আমিও বাঁচার আশা ফিরে পেলাম। তৎক্ষণাৎ চিৎকার করে বললাম, তোরা আমাকে বাঁচা। 1 নম্বর বন্ধু ভূতটাকে দেখে বিরক্তভাবে বলে, ওটাই তো প্রথম থেকে আমাদের ডিস্টার্ব করে যাচ্ছে। 2 নম্বর বন্ধু বলল, আমরা যখন কল দিচ্ছিলাম তখনই হঠাৎ তাসগুলো ছিনিয়ে নিয়ে পালিয়ে গেল। 3 নম্বর বন্ধুর আক্ষেপ, এই ঘরটায় এতই জ্বালাতন করছিল যে আমরা বাধ্য হয়ে তাস গুটিয়ে ছাদে খেলতে চলে গিয়েছিলাম। 4র্থ বন্ধু চেঁচিয়ে বলল, আমাদের একটুও খেলতে দিচ্ছে না, মার বেটাকে, সবাই মিলে পিটিয়ে বার করে দে। ভূতকে কে মারবে? যখন বিস্মিত হয়ে ভাবছি, তখনই সামনে এক অভূতপূর্ব দৃশ্য। ঘরের মধ্যে কাক তাড়ানোর ভঙ্গিতে 4 জন লাফিয়ে লাফিয়ে শূন্য থেকে হাত দিয়ে ভূত তাড়াচ্ছে। এই হুশ হুশ, হ্যাট হ্যাট। আমাকে আক্রমণের চেয়েও যে ওদের তাস খেলতে দেয়নি, সেই জন্যই রাগ বেশি। সে যাই হোক, মানুষের সংখ্যাধিক্য দেখে সেই ভূতটা বা দানবটা কিংবা পিশাচটা ঘটনাস্থল থেকে চম্পট দিল, অর্থাৎ হাওয়ায় মিলিয়ে গেল। শেষ মুহূর্তে তার হাবভাব দেখে আমার মনে হয়েছিল যে এ কোনো পিশাচ দানব টানব নয়, স্রেফ অপঘাতে মৃত মানুষের এক ক্রুদ্ধ প্রেতাত্মা। প্রতিহিংসায় জ্বলছে, সুযোগ পেলেই সে আবার আসবে। পরবর্তী সময়ে খুঁজে পেতে দেখা করলাম আদিত্যপুর অঞ্চলে দীর্ঘকাল বাস করা এক প্রবীণ মানুষের সঙ্গে। অচিন্তদা আমার পুরনো পরিচিত, জীবনভর এ অঞ্চলে স্কুল টিচার ছিলেন। তার চেয়ে ভালো এখানকার ইতিহাস আর কেউ জানে না। তিনি শোনালেন এক চাঞ্চল্যকর কাহিনী। যে জমির উপর বাড়িটা তৈরি সেটা অভিশপ্ত। আখেরে মালিক ছিলেন রাধা গোবিন্দ নস্কর, কিন্তু একজন কাপালিক নাকি অস্থায়ী কুঠির বানিয়ে সেখানে জবরদস্তি বসবাস করছিল। বহু অনুরোধ উপরোধ করেও তাকে তোলা যাচ্ছিল না, যে কারণে রাধা গোবিন্দবাবু জমিটাকে কোনো কাজেই লাগাতে পারছিলেন না। ফলে ঘর বাড়ি তৈরি অসম্ভব হয়ে পড়েছিল। দীর্ঘ সময় ধরে অচলাবস্থার পর শেষে বিরোধ চরমে পৌঁছল। ক্রমাগত ক্ষতি রাধা গোবিন্দবাবুর আর সহ্য হলো না। এমনই একদিন হঠাৎ একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেল।
ওই জমিতেই দেখা গেল সেই কাপালিক বা তান্ত্রিকের মুন্ডু কাটা লাশ। তার শোচনীয় মৃত্যুর পেছনে যে কার হাত বুঝতে কারো বাকি রইল না। অভিশাপ, অভিশাপ। অচিন্তদা বিড়বিড় করে বললেন, সেই হত্যার পর থেকে কাপালিক প্রতিশোধ গ্রহণের জন্য দিন রাত ঘুরে বেড়াচ্ছে, প্রতিহিংসা স্পৃহা বুকে নিয়ে। আমার প্রশ্ন, কিন্তু আমার প্রতি তার এত আক্রোশ কেন? কই অর্করা যতদিন ছিল তাদের তো কোনো ক্ষতি করেনি। অচিন্তদা জবাবে বললেন, না, তাদের কেবল ভয় দেখিয়ে তাড়াবার চেষ্টা করেছিল মাত্র। তোমার বন্ধুদেরও তো তাস খেলতে দেয়নি, তাই না? হ্যাঁ, কিন্তু সে আমাকে মারতেই চেয়েছিল, সেটা আমি বুঝেছিলাম। অচিন্ত ঘোষ হঠাৎ একটা কথা বলে আমাকে চমকে দিলেন। তিনি বললেন, তুমি নিশ্চয়ই ওই রাধা গোবিন্দ নস্করের বংশের কেউ হও। ভালো করে খোঁজ করে দেখো তো সুবীর। ও সেদিন তোমায় শেষ করেই দিত, শুধু বেঁচে গেছো ওই তাস খেলিয়ে বন্ধুরা হঠাৎ এসে পড়ায়। ভাবতে ভাবতে বাড়ি ফিরে এলাম। ভূতে বিশ্বাস না করলেও ভূতেরই হাতে সেদিন আমার প্রাণটা যেতে বসেছিল। হ্যাঁ, অচিন্তদা ঠিক কথাই বলেছেন। লতায় পাতায় দূরে সরে গেলেও আমিও সেই নস্কর বংশেরই একজন মানুষ। জমি জমার আদি মালিক রাধা গোবিন্দ আমারই এক পূর্বপুরুষ। তাই সেদিন তান্ত্রিকের প্রেতাত্মাটা আমাকে পেয়ে প্রতিহিংসায় ঝাঁপিয়ে পড়েছিল, কিন্তু মারতে পারল না কেন? কারণটা বুঝেছি, আমাদের সংখ্যাগরিষ্ঠতা। জানি মানুষ সংখ্যায় বেশি থাকলে সবাই তাদের সমঝে চলে, গভর্নমেন্টও চলে, নেতারা চলে, এমনকি জঙ্গলের জন্তু জানোয়াররাও মেনে চলে। তাতে ভূতপ্রেত তো চলবেই। মনে মনে শপথ নিলাম, এরপর থেকে সব সময় দল বেঁধেই থাকব, কোনো পরিস্থিতিতেই একা কোথাও পা বাড়াবো না। শেষ হলো অনিন্দ্য শঙ্কর রায়ের লেখা গল্প অভিশপ্ত আবাস। গল্পটি পাঠ করে শোনালাম আমি, তরুণ। গল্পটি আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।